আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জেনারেলাইজড রিগ্রেশন নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে কিছু ধারণা দিতে যাচ্ছি। তো প্রথমে আসি রেডিয়াল জেনারেলাইজড রিগ্রেশন নিউরাল নেটওয়ার্কটা আসলে কি? এটা হলো টাইপ অফ রেডিয়াল বেসড ফাংশন নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ হলো আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা ছিল, নরমাল যে নিউরাল নেটওয়ার্কটা ছিল, সেটাকে একটু মডিফাই করা হয়েছে রেডিয়াল বেসড ফাংশন ইউজ করে। রেডিয়াল বেসড ফাংশন কি? আমরা আমাদের নিউরাল নেটওয়ার্কে বিভিন্ন টাইপের অ্যাক্টিভেশন ফাংশন দেখেছি, যেমন সফটম্যাক্স বা রেলু, এই টাইপের অ্যাক্টিভেশন ফাংশন দেখে আসছি। বাট এখন আমরা রেডিয়াল বেসড একটা ফাংশন ইউজ করব, যার কারণে কি এটা ব্যবহার করার মূল কারণ হলো আমাদের যখন রিগ্রেশন প্রবলেমে আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে চাই, তখন আমাদের নিউরাল নেটওয়ার্কটা অনেক হেভি হয়ে যায়, প্লাস আমাদের কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিকশন করতে একটু টাফ হয় বা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা আমাদের সেই সব বাধা পার করতে আসলে আমরা এই রেডিয়াল বেসড ফাংশনটা ইউজ করতেছি। এটা আসলে আমাদের রিগ্রেশন প্রবলেমের প্রেডিকশনটা অনেকটা সহজ করে দেয় নিউরাল নেটওয়ার্কের জন্য। আমাদের নিউরাল নেটওয়ার্কে কি ব্যাক প্রপাগেশন, ফরওয়ার্ড পাস হতো, দেন ব্যাক প্রপাগেশন হতো, দেন এরকম করে আগাতো আর কি। বাট আসলে এখানে এসে কি আমরা দেখতেছি যে আমাদের রিগ্রেশন প্রবলেমে যদি সেম কাজ করি, তাহলে অবশ্যই নিউরাল নেটওয়ার্ক ভালো রেজাল্ট দিবে, বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি প্রায় সিমিলার রেজাল্ট পেতে পারি এই জেনারেলাইজড রিগ্রেশন নিউরাল নেটওয়ার্ক যদি ইউজ করি। সো এই জন্য আমরা আসলে এই দিক দিয়ে আসছি। সো প্রথমে আসি, তাহলে এটা কি? সো যেটা বললাম, জিআরএনএন কি? একটা টাইপ অফ রেডিয়াল বেসড ফাংশন নিউরাল নেটওয়ার্ক used commonly for continuous function approximation, regression and prediction task. অর্থাৎ আমাদের কি, আমাদের যখন রিগ্রেশন প্রবলেমসগুলো থাকবে বা কন্টিনিউয়াস কোনো ভ্যালু প্রেডিকশন করতে হবে, তখন আমরা আসলে এইটা ইউজ করে থাকি। তো এটার অ্যাডভান্টেজ কি বা এটার প্রপার্টিস কি? এটার প্রপার্টিস হলো মেমোরি বেসড, অর্থাৎ আমরা যেমন কেএনএন এ পড়ছিলাম যে আমাদের টেস্ট ডাটাগুলা একদম মুখস্থ করে রাখে, কোনো ট্রেনিং ফেজ নাই, জাস্ট আমাদের মেমোরিতে সেভ করে রাখে, স্টোর করে রাখে, দেন আমাদের যখন প্রেডিকশন দেওয়ার দরকার হতো, তখন আমরা ডিরেক্টলি সেখান থেকে ইনফার করতাম। সো সিমিলারলি আমাদের এই জিআরএনএনেও আমরা কি করব, আমরা আমাদের ট্রেনিং ডাটাগুলা মুখস্থ করে রাখবো, দেন আমরা আমাদের যখন রিগ্রেশন প্রবলেম, অর্থাৎ আমাদের যখন কোনো একটা ভ্যালু বের করতে হবে, তখন আমরা ওই মেমোরি থেকে ডিরেক্ট আমরা নিয়ে নেব। দেন আরেকটা প্রপার্টিস কি, এটার কোনো ব্যাক প্রপাগেশন নাই, যার কারণে এটা অনেক বেশি ফাস্ট। অর্থাৎ আমাদের রিগ্রেশন প্রবলেমে যেটা বললাম যে ব্যাক প্রপাগেশন যদি করতে চাই, তাহলে আমাদের আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কি অনেক কস্টলি একটা ব্যাপার। সো সেই জন্য আমাদের এই জিআরএনএনটা আসলে ইউজ করি, কারণ কি এখানে ব্যাক প্রপাগেশন বলে কোনো জিনিস নেই, প্লাস যার কারণে কি এটা ট্রেনিং অনেক ফাস্ট। আর এটা ভালো, আসলে এটা আমরা তখন ইউজ করি যখন আমাদের কাছে ডাটা সেট খুবই ছোট। আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করি কখন, বা ডিপ লার্নিং আসলে ইউজ করি কখন, যখন আমাদের কি অনেক ডাটা থাকবে। বাট আমাদের ডাটা সংখ্যা যদি কম হয় এবং আমরা একটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে চাই যেখানে রিগ্রেশন আমাদের দরকার, তখন আমাদের কি এটা অনেক ফাস্টার একটা প্রসেস এনে দেয়, বা ফাস্টার একটা প্রেডিকশন দিয়ে থাকে। তো এখন আসি আসলে যেটা বললাম, এটা কি একটা একটা রেডিয়াল বেসড ফাংশনের উপর করা হয়েছে। সো এখন আসি রেডিয়াল বেসিস ফাংশন, এটা আসলে কি, বা এটাকে গসিয়ান রেডিয়াল বেসিস ফাংশনও বলা হয়। এই ফাংশনটা দেখতে অনেকটা এরকম যে আর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। এখন ডি স্কোয়ার বলতে আসলে বোঝায় যে ডিসটেন্স ফ্রম টেস্ট ডাটা, অর্থাৎ কি, অর্থাৎ আমরা ইনফার করার সময় কি একটা ট্রেনিং ডাটা দিব, বা একটা ডাটাকেই আসলে প্রিডিক্ট করতে যাবো। তো ওই ডাটা থেকে আমার যেই টেস্ট ডাটাগুলা, তারা কতটুকু দূরে আছে, তাদের ডিসটেন্সটা কীরকম, সেই ডিসটেন্সটা আর কি আহ, এখানে আমরা লিখি। দেন হলো ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। এখানে সিগমাটা হলো একটা হাইপার প্যারামিটার, এইটাকেই আসলে আমরা ফাইন টিউন করে থাকি, করে দেন কি আমরা একটা যত ভালো ফাইন টিউন করবো, তত একটা ভালো রেজাল্টস পাবো। আচ্ছা, তো এখন আমরা দেখতেছি যে এখানে কি আছে, আর ইজ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যদি ডি এর মান বাড়ে, তখন কি আর এর মান কমবে, অর্থাৎ আমাদের যখন ডিস্টেন্সটা অনেক বেশি হবে, দুইটা ডাটার মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, কাজেই কি অর ইনফ্লুয়েন্স, আমার এই ডাটার ইনফ্লুয়েন্স, দুইটার ইনফ্লুয়েন্স কি অনেক কম হবে। অর্থাৎ এই ডাটার ইনফ্লুয়েন্স, লেটস সে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তো এ এই ডাটার ইনফ্লুয়েন্স বি এর উপর অনেক কম হবে, যেহেতু ডিস্টেন্স অনেক বেশি, আমরা এটাই চাই। সো এই জন্য আসলে আমাদের এটা আসলে ইউজ করা হয়। এখানে কি বলা আছে যে দ্য ক্লোজার দ্য টেস্ট পয়েন্ট দ্য হায়ার দ্য ইনফ্লুয়েন্স ইজ, অর্থাৎ
এই ডাটাটা দুইটা যত ক্লোজ হবে তত কি তত ডি স্কোয়ারের ভ্যালু ডি স্কোয়ারের ভ্যালু কি তত বাড়বে, এবং বাড়ার ফলে কি আর এর ভ্যালুটা আর কি কমবে। দিন শেষে কি দিন শেষে আমার আর ইজ প্রপোর্শনাল টু 1/ডি স্কোয়ার। সো আমি বুঝতে পারতেছি যে আমার ডিস্টেন্স যত কম হবে তত কি তত আমার ইনফ্লুয়েন্সটা বেশি হবে, আর ডিস্টেন্স যত বেশি হবে তত কি ইনফ্লুয়েন্সটা কম হবে। সো এই জন্য আর কি আমরা এইটা ইউজ করে থাকি। তো এটা থেকে যে কথায় আমরা উত্তীর্ণ হতে পারি সেটা হলো, হেন্স ইচ ডাটা পয়েন্ট ইনফ্লুয়েন্স আদার ডাটা পয়েন্টস ইফ ইটস ইন দেয়ার নেইবারহুড, অর্থাৎ তার আশেপাশে যদি হয় তখনই সে ইনফ্লুয়েন্স করে। আর ডি এর ভ্যালু যখন আরো বাড়তে থাকে তখন কি তখন আর এর ভ্যালু অনেক কমতে থাকে। সো এই জন্য কি এই জন্য অনেক যখন ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাবে তখন কি তখন এটার ইনফ্লুয়েন্সটা জিরোর কাছাকাছি চলে যাবে। দেন আসি মোর লাইকলি টু ফাইন্ড গ্লোবাল অপটিমা, অর্থাৎ আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগোরিদম ইউজ করি আমাদের নিউরাল নেটওয়ার্কে, ওইখানে অনেক সময় দেখা যেতে পারে যে লোকাল অপটিমাতে আটকে গেছে। বাট এটা যেহেতু সব ডাটা পয়েন্ট, অর্থাৎ আমাদের টেস্ট ফেজে যতগুলা ডাটা পয়েন্ট ছিল সব ডাটা পয়েন্টের সাথে আসলে ডিসটেন্স ক্যালকুলেট করতেছে, এবং সব ডাটা পয়েন্ট থেকেই আসলে কি আমার ডিসটেন্সটা বের করতেছে, এবং কি অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করতেছে, যার কারণে আমার গ্লোবাল অপটিমাতে পৌঁছানো সম্ভব, বা গ্লোবাল অপটিমাতে বেশিরভাগ সময় পৌঁছায়। আচ্ছা, তো এখন আসি আসলে ডি স্কোয়ারের ইনফ্লুয়েন্স বুঝলাম, তো এখন সিগমার ইনফ্লুয়েন্সটা দেখি। সো আমরা জানি সিগমা যদি বাড়ে তাহলে অবশ্যই টু সিগমা স্কোয়ার বাড়বে। আচ্ছা, আবার যদি সিগমা বাড়ে তাহলে 1/2 সিগমা স্কোয়ার এটার ভ্যালু কি কমবে। দেন আবার সিগমা যদি বাড়ে তাহলে কি ই টু ডি পাওয়ার ওয়ান ই টু ডি পাওয়ার 1/2 সিগমা স্কোয়ারের ভ্যালু, অর্থাৎ এই ফুল ফাংশনাল ভ্যালুটা আসলে কি কমবে, কারণ এইখানে কি সিগমাটা পাওয়ারের নিচে আছে। সো এটার মান যদি বাড়ে তাহলে কি এই ডিনোমিনেটর বা এই পুরো ভগ্নাংশের মানটা কমবে। তাহলে ই এর পাওয়ারও কমবে, এবং দিন শেষে ফুল যে ফাংশনটা ভ্যালুটা সেটা কমে যাবে। দেন আসি তাহলে সিগমার ভ্যালু, দেন আসি সিগমা ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস 1/2 সিগমা স্কোয়ার। এখানে জাস্ট প্লাস ছিল, এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে আমার জিনিসপত্রটা উল্টায় যাবে। অর্থাৎ এক্ষেত্রে কি আগে যেমন বাড়লে কমতো কমলে বাড়তো, এখন বাড়লে বাড়বে এবং কমলে কমবে। অর্থাৎ সিগমার ভ্যালু যত আমি বাড়াবো তত আমার ফাংশনের রেডিয়াল বেসিস যে ফাংশনের ভ্যালুটা তত বাড়বে, এবং সিগমার ভ্যালু যত কমাবো তত আমার এটার ভ্যালুটা কমবে। সো এটা বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল যদি দিই, লেটস সে কথার কথা ই এর ভ্যালু 5 ধরলাম, এবং সিগমা ইকুয়াল টু 1 এবং সিগমা ইকুয়াল টু 2 এর জন্য যদি আমি চেষ্টা করি বের করার, তাহলে কি আসে সিগমা ইকুয়ালস টু যদি 1 ধরি তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু 1 স্কোয়ার, বা 5 টু দি পাওয়ার মাইনাস হাফ, যেটা আসলে আসে 1/√5। আর যদি সিগমার ভ্যালু 2 নেই তাহলে আসে 5 টু দি পাওয়ার 1/8, মানে এটা ছিল 2 ইন্টু 2 স্কোয়ার, যেটা আসলে গুণ করলে হয় 8, যেখান থেকে আসলে আসে 5 টু দি পাওয়ার মাইনাস 1/8, যেটা আসলে 1/8√5, যেটার ভ্যালু আসে 0.81। আর কি আমার √5 1/√5 এর ভ্যালু ছিল 0.44। সো আমি দেখতেছি যে এটার থেকে এটার ভ্যালু বেশি। কাজেই আমি বলতে পারি যে সিগমার ভ্যালু যত বাড়বে তত আমার ফাংশনের ভ্যালুটাও বাড়বে। সো এটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, লেটস সে এটা নর্মাল নর্মাল আমার কি রেডিয়াল ফাংশনটা, আর সিগমার ভ্যালু নর্মাল আছে। দেন সিগমার ভ্যালু যদি আমি বাড়াই তাহলে আমার এই গ্রাফটা আসলে স্ট্রেচ হবে। সো এটাকেই কি এটা যে আরো এদিকে চলে যাবে এবং এদিকে সরে যাবে, তো আমার গ্রাফটা আরো জুম ইন হবে বা স্ট্রেচ হবে। আর যদি সিমিলারলি এখন সিগমার ভ্যালু যদি কমাই তাহলে কি কম্প্রেস হবে বা ডিক্রিজ হবে আমার যে গ্রাফটা। সো হোপফুলি আমরা সিগমার ইনফ্লুয়েন্স বুঝতে পারলাম। এখন আসি আসলে অ্যালগোরিদমটা কিভাবে চলে বা অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে। তো আমার এই জিআরএনএন এইখানে আসলে সবসময় 4টা লেয়ার থাকবে অলওয়েজ। এই 4টা লেয়ার কি কি? একটা হলো ইনপুট লেয়ার, সেকেন্ড হলো হিডেন লেয়ার, দেন হলো সামেশন লেয়ার, দেন হলো আউটপুট লেয়ার। আচ্ছা, এখন দেখি কোন লেয়ারে আসলে কয়টা নিউরন থাকে। ফার্স্ট ইনপুট লেয়ারে যেই কয়টা ফিচার আছে, অর্থাৎ নাম্বার অফ ফিচার ততগুলো আমার ফার্স্ট ইনপুট লেয়ারে নিউরনের সংখ্যা হবে। দেন সেকেন্ড যে লেয়ার বা হিডেন লেয়ারে নিউরনের সংখ্যা হবে আমার ট্রেনিং ডাটা সেটে কতগুলা ডাটা আছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমার ট্রেনিং ডাটা সেটে লেটস সে 5টা ডাটা আছে, তাহলে আমার হিডেন লেয়ারে 5টাই
5টাই নিউরন থাকবে। দেন লাস্টলি সামেশন লেয়ারে সবসময় কি 2টা থাকবে, 2টা নিউরন থাকবে। দেন লাস্টলি আউটপুট লেয়ারে সবসময় কি একটা নিউরন থাকবে। নিচে একটা চিত্র আছে, ওইটা দেখার পরে হোপফুলি আরো বেটার বোঝা যাবে, বাট আপাতত এতটুকু দেখি। দেন বুঝতে পারলাম যে আসলে কোন লেয়ারে কয়টা নিউরন থাকে। দেন থার্ডলি আমরা কি করব, ক্যালকুলেট ডিসটেন্স ফ্রম টেস্ট ডাটা উইথ ইচ ট্রেনিং ডাটা। অর্থাৎ আমি যেটা দিয়ে প্রেডিক্ট করব বা যে ডাটাটা আমি ইনফার করতে চাবো, সেই ডাটা থেকে সবগুলা টেস্ট ডাটার আসলে ডিসটেন্সটা আমার ক্যালকুলেট করতে হবে। সো ডিসটেন্স ক্যালকুলেট করার পরে আমি কি করব, জিআরবিএফ ফাংশনটা ইউজ করব অ্যাক্টিভেশন ফাংশন অনুযায়ী, অ্যাক্টিভেশন ফাংশনের বদলে আর কি। আমরা আগে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে কি ইউজ করতাম, যেটা একটু আগে বললাম, রেলু, সফটম্যাক্স, সিগময়েড এসব ইউজ করতাম। বাট এই জন্য এই জিআরএনএন এ আমরা কি করব, অ্যাক্টিভেশন ফাংশনে জিআরবিএফ এই ফাংশনটা আসলে ইউজ করব আমাদের অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে। দেন হলো ফিড দ্য জিআরবিএস ভ্যালু অ্যালং উইথ দ্য লেবেলস টু দ্য নেক্সট লেয়ার্স ফার্স্ট নিউরন। অর্থাৎ আমার এখন কি এটা আমার ক্যালকুলেট হয়েছে হিডেন লেয়ারে, আমার ফার্স্ট লেয়ার থেকে টেস্ট ডাটাটা আসছে, সরি ট্রেনিং ডাটাটা আসছে, ওই ট্রেনিং ডাটাটা টেস্ট ডাটার সাথে আসলে কি সেকেন্ড লেয়ারে ডিসটেন্সটা ক্যালকুলেট হয়েছে। দেন সেকেন্ড লেয়ারে আবার কি অ্যাক্টিভেশন ফাংশনেরও ভ্যালু পাইলাম। দেন থার্ড লেয়ারে আমি তাহলে কি সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে আমি পাস অন করব জিআরবিএফ ভ্যালুসগুলা। অর্থাৎ হলো আমরা যেই অ্যাক্টিভেশন ফাংশনে পাস অন করে যেগুলো ভ্যালু পাইলাম, সেই ভ্যালুগুলো আমরা তারপরের স্টেপের ফার্স্ট নিউরনে পাঠাবো, এবং সাথে সাথে ওই টেস্ট ডাটা, অর্থাৎ যেই টেস্ট ডাটার সাথে আমরা এই অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করে বা ডিসটেন্সটা ইউজ করে এই অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করলাম, বের করলাম, সেটার লেভেলটাও আসলে নেক্সট লেয়ারের ফার্স্ট নিউরনের কাছে পাঠিয়ে দেব। এবং সেকেন্ড সেকেন্ড নিউরনের কাছে তাহলে কি পাঠাবো, সেকেন্ড লেয়ার নিউরনের কাছে শুধুমাত্র এই অ্যাক্টিভেশন ফাংশন যে ভ্যালুটা দিছে, অর্থাৎ জিআরবিএফ এর ভ্যালুসগুলো জাস্ট পাঠাবো। দেন ফাইনালি আমার যখন আউটপুট লেয়ারে আসবে, আউটপুট লেয়ারে কি এই দুটা ভ্যালুই জাস্ট ডিভিশন হবে। সো এখন একটা এক্সাম্পল দেখি, এখন আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে চিত্রটা দেখে নিই। লেটস সে আমার যে 4টা লেয়ার, এখানে কি ফার্স্টে ইনপুট লেয়ার, দেন সেকেন্ডে কি হিডেন লেয়ার, দেন থার্ডলি কি আমার সামেশন লেয়ার, দেন লাস্টলি কি আমার আউটপুট লেয়ার। সো যেটা বললাম আমাদের সবসময় 4টা লেয়ার্স থাকে। ফার্স্ট লেয়ারে কি বললাম, ফার্স্ট লেয়ারে নিউরনের সংখ্যা কি, নাম্বার অফ ফিচার্স, অর্থাৎ আমার ডাটায় আসলে কয়টা ফিচার আছে। এক্ষেত্রে আমি দেখতেছি যে আমার ডাটায় আসলে যে ডাটাটা দেওয়া হয়েছে, এই ডাটায় কি ফিচার আছে কয়টা, 3টা, x1 x2 x3। এই জন্য ফার্স্ট লেয়ারে আসলে 3টা নিউরন আসছে। দেন সেকেন্ড লেয়ারে কি বললাম, সেকেন্ড লেয়ারে বললাম যে আমার যে কয়টা টেস্ট ডাটা থাকবে সেই কয়টা নিউরন থাকবে। সো এই ক্ষেত্রে টেস্ট ডাটা আমি দেখতেছি 1 2 3 4 5 6 7। সো 7টা যেহেতু টেস্ট ডাটা আছে, এই জন্য আমার 7টা নিউরন আছে সেকেন্ড লেয়ারে। দেন থার্ড লেয়ারে অলওয়েজ কি 2টা নিউরন থাকবে, যেটা এই দুটা। দেন লাস্টলি কি লাস্ট লেয়ার বা আউটপুট লেয়ারে কি অলওয়েজ একটা থাকবে। দেন আমরা যদি এই নিউরনটাকে আসলে জুম ইন করি, অর্থাৎ হিডেন লেয়ারের নিউরনকে যদি জুম ইন করি, তাহলে ফার্স্ট পার্টে আসলে কি ডি স্কোয়ার ক্যালকুলেট হয়, অর্থাৎ ডিস্টেন্সটা ক্যালকুলেট হবে। দেন তারপরের পার্টে কি জিআরবিএফ, অর্থাৎ কি অ্যাক্টিভেশন ফাংশনের ভ্যালুটা কম্পিউট করা হবে। দেন তারপরের লেয়ারে পাস অন করা হবে। সো যেহেতু চিত্রটা দেখে ফেললাম, এখন আসলে এক্সাম্পলটা পড়ি বা কোয়েশনে কি দিছে সেটা দেখে আমরা পুরো সিমুলেশনটা করার চেষ্টা করি। সো এরকম একটা ইনপুট দেওয়া হয়েছে, যেখানে কি 7টা টেস্ট ডাটা দেওয়া হয়েছে, সাথে সাথে কি তাদের লেভেলসগুলো দেওয়া হয়েছে, এবং আমাকে বলা হয়েছে সিগমার ভ্যালু 1 ধরতে এবং ফিগার আউট করতে ওয়াই এর ভ্যালু, যার ওয়াই এর ভ্যালু ফিগার আউট করতে হবে, যেটার ফিচার হবে হলো 7 8 এবং 23। সো দেখি এখন আমরা বের করার যদি চেষ্টা করি। দেন ফার্স্টলি কি বললাম, ফার্স্ট লেয়ারের থেকে সেকেন্ড লেয়ারে কি আমার সবগুলাই আমার ফার্স্ট লেয়ারে যেগুলো ফিচার ছিল, এই ফিচার কি সেকেন্ড লেয়ারের সব টেস্ট ডাটার কাছে চলে যাবে, যেহেতু ডিস্টেন্স কম্পিউট করতে হবে। সো যেমন 7 8 আর 23, এই 3টা ভ্যালুই কি আমার ফার্স্ট নিউরনের কাছে আসলো সেকেন্ড লেয়ারের। দেন সেকেন্ড লেয়ারের আসলে প্রত্যেকটা নিউরন কি এক একটা টেস্ট ডাটাকে রিপ্রেজেন্ট করে। সো প্রথমটা 2 4 9, সেকেন্ডটা 3 12 7, থার্ডটা 2 11 7। সো এরকম করে কি আমার যেহেতু 7টা ডাটা আছে, তো 7টা নিউরন 7টা ডাটাকে আসলে ইন্ডিকেট করবে বা 7টা ডাটাকে রিপ্রেজেন্ট করবে।
দেন আমার ফার্স্ট লেয়ার থেকে কি যে কয়টা ফিচার্স আছে সেই কয়টা ফিচার্স কি আমরা সেকেন্ড লেয়ারে পাঠিয়ে দিব। সো আমাদের ফিচার আছে 3টা। সো প্রত্যেকটা নিউরনে কি সেকেন্ড লেয়ারের প্রত্যেকটা নিউরনে আমরা কি করব, সবগুলা ফিচার্সগুলা পাস অন করব। সো প্রত্যেকটাতে আসলে 3টা করে, এই জন্য এজ যাবে। সো এরকম করে প্রত্যেকটা 3টা এজ গেল। এই এজে কি আসলে ওই ফিচার্সগুলোর ভ্যালুটা গেল। সো যেহেতু ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে গেছি, এটার সাথে টেস্ট ডাটার ভ্যালু, প্রত্যেকটা ট্রেন ডাটার সাথে কি আমরা একটা করেসপন্ডিং টেস্ট ডাটা পেয়ে গেলাম। কাজে কি ইজিলি আমরা ডিসটেন্স কম্পিউট করতে পারবো। সো ডিসটেন্স d1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, আমার প্রথমটার ডাটা পয়েন্ট যেটা ছিল 249 ছিল, দেন এটার সাথে আমরা ডিসটেন্স কম্পিউট করবো কার 7 8 9, এর ডিসটেন্সটা আমরা আচ্ছা 7 8 23, এর ডিসটেন্সটা আমরা কম্পিউট করব। সো ডিসটেন্সের স্কোয়ারটা আমরা কম্পিউট করব। সো ডিসটেন্সের ফর্মুলা যেটা ছিল √x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার প্লাস, মানে আমাদের যে নর্মাল ইউক্লিডিয়ান ডিসটেন্স ছিল সেটাই আর কি আমরা কম্পিউট করতেছি। সো এরকম করে কি একটা একটা করে প্রত্যেকটা ডাটা পয়েন্টের সাথে কি আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করব। সো 7টা ডাটা পয়েন্ট ছিল, 7টা আমার ডিসটেন্স ক্যালকুলেট করা হয়েছে ডিসটেন্সের স্কোয়ার। সো স্কোয়ারটা কেন ক্যালকুলেট করলাম, কারণ আমার জিআরবিএফ ফাংশনে আসলে কি নাই, e⁻⁻d² ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। এক্ষেত্রে ডি স্কোয়ারটা আমার কম্পিউট করা লাগবে আর কি, আর সিগমা তো আমার ভ্যালু দেওয়াই আছে যে 1। সো এটা ধরে আমরা এখন প্রত্যেকটা করেসপন্ডিং 7টা ডিসটেন্স পাইলাম। তো 7টার করেসপন্ডিং 7টা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে যেগুলা ভ্যালু পেলাম সেগুলা কি কম্পিউট করার চেষ্টা করব। যেমন r1 ইজ ইকুয়ালস টু e⁻⁻d1 স্কোয়ার ডিভাইড বাই সিগমা স্কোয়ার। সো d1 স্কোয়ার আমরা যেটা পাইলাম মাইনাস 237 ডিভাইডেড বাই 2 আসলো, কারণ কি সিগমার ভ্যালু 1, সো 2 ইন্টু 1 স্কোয়ার পার 2। এরকম করে আমরা কি 3 ইন্টু 10 ইনভার্স 52 পাইলাম। সেভাবে কি প্রত্যেকটা ভ্যালু আমরা কম্পিউট করলাম। এখন থার্ড লেয়ারে কি বলা হয়েছে, সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে যেই ভ্যালুসগুলো যাবে, থার্ড লেয়ারে আমার কি 2টা নিউরন থাকবে, একটা 2টা। সো ফার্স্ট নিউরনের ক্ষেত্রে আমাদের এখানে কি যাবে, ফার্স্ট নিউরনে জিআরবিএফ এর ভ্যালু যাবে, সাথে সাথে কি আমার অ্যাকচুয়াল লেভেলটা যাবে। অর্থাৎ আমার কি আমরা সেকেন্ড লেয়ারে এই রকম টেস্ট ডাটা দিয়ে এক একটা এক একটা টেস্ট ট্রেনিং ডাটাকে আমরা কি রিপ্রেজেন্ট করছি এক একটা নিউরনে। এর সাথে সাথে কি এই টেস্ট ডাটার কি এক একটা লেভেল ছিল। সো ওই লেভেল সহ আমরা এখানে অ্যাক্টিভেশন ফাংশনটা কম্পিউট করছি। এই অ্যাক্টিভেশন ফাংশনের যে ভ্যালুটা, এই ভ্যালুটা প্লাস কি প্লাস ওই ডাটার অর্থাৎ ওই ট্রেনিং ডাটার অ্যাকচুয়াল যে লেভেল ছিল ওয়াই, ওটাও পাস অন করবো। সো যেমন প্রথমটার 18, সেকেন্ডটার 12, থার্ডটারও 12, এরকম 9 2, এগুলা হলো লেভেলস। সো এগুলাও কি পাস অন করবো। সো এরকম আর কি। দেন এই নিউরনে আর কি সবগুলা ভ্যালু আসলো, অর্থাৎ 2টা ভ্যালুই আমরা কি পাস অন করলাম ফার্স্ট নিউরনের ক্ষেত্রে। দেন সেকেন্ড নিউরনের ক্ষেত্রে কি করব, সেকেন্ড নিউরনের ক্ষেত্রে জাস্ট জিআরবিএফ এর ভ্যালুটা যাবে। তো এরকম প্রত্যেকটা নিউরনই কি আমার এই 2টা সেকেন্ড লাস্ট লেয়ারের কি নিউরনসগুলোর কাছে এই জিআরবিএফ আর লেভেলস এগুলো কি পাস অন করবে। পাস অন করার পরে কি এখানে তাহলে কি, যেহেতু আমার 7টা ট্রেনিং ডাটা, সো 7টা জিআরবিএফ অ্যান্ড লেভেলস পাইছে। সো যেহেতু 7টা পাইছি, কাজে কি আমাদের প্রত্যেকটাকে এখন কি সামেশনস করতে হবে। সো আমার ফার্স্ট নিউরনে তাহলে কি হবে, ফার্স্ট নিউরনে এই লেয়ারের ফার্স্ট নিউরনে তাহলে হবে সামেশন অফ আরআই ইন্টু ওয়াইআই, অর্থাৎ যে জিআরবিএফ এর ভ্যালুটা প্রদান করছে আমাকে এই আগের নিউরন, সেই জিআরবিএফ এর ভ্যালু প্লাস কি তার লেভেলের ভ্যালুটা আমি কি গুণ করব। গুণ করে এরকম যে কটা আছে সেই কটাকে আমি সামেশন করব। সো এটাই, অর্থাৎ এটা সমান সমান কি আসলে r1 y1 প্লাস r2 y2 প্লাস r3 y3 প্লাস r4 y4, এরকম করে কি 7টা যাবে, বা r7 y7 পর্যন্ত যাবে। আর সেকেন্ড নিউরনে কি, সেকেন্ড নিউরনে আমি জাস্ট আর এর ভ্যালু বা জিআরবিএফ এর ভ্যালু পাঠাইছি। সো এখানে কি 7টা জিআরবিএফ ভ্যালু পাবে। সো 7টাকে কি সামেশন করবে। সো সেকেন্ড নিউরনে কি হয় আসলে r1 প্লাস r2 প্লাস r3 প্লাস r4, এরকম করে কি
R7 পর্যন্ত যে সামেশন করা হয়, সামেশন করে কি হয় উপরেরটার ভ্যালু পাইলো, হয় নিচেরটা ভ্যালু পাইলো। তো এই দুইটা ভ্যালু ডিরেক্টলি আমার কি লাস্ট লেয়ারে যেটা ছিল অর্থাৎ আউটপুট লেয়ারকে পাস অন করবে। সো আউটপুট লেয়ার কি করবে, এই উপরের ভ্যালুটা এবং নিচের ভ্যালুটা এই দুটাকে ডিভাইড করবে। অর্থাৎ উপরে যাবে, আউটপুট লেভেলটা হবে উপরে সামেশন অফ আর আই ওয়াই আই given I is equals to 1 থেকে n পর্যন্ত divided by summation of ri I is equals to 1 থেকে n পর্যন্ত। দেন ফাইনালি আমার যে প্রেডিকশনটা দিবে বা y cap এর ভ্যালু আসবে সেটা কি 19.82। সো হোপফুলি আমি এটা বুঝাতে পারলাম।